আমি একটি খেজুরের বাগানে আছি। এখানে একজন গাছি তিনি খেজুরের রস সংগ্রহ করছেন। এই তিনটা রসে কতটুকু গুড় হবে? যদি পাটালি বানানো যায় তাহলে হবে না 1.5 কেজি পাটালি হবে, আর গুড় বানালি 2 কেজি। একজন গাছির সাথে যাচ্ছি, সকালবেলায় রস পেড়ে উনি কাঁধে করে বাঁকে করে নিয়ে যাচ্ছেন। অনেক মিষ্টি তো, মানে যশোরের বিখ্যাত রস থেকে বিখ্যাত গুড় হয়। সেই গুড় যে রস থেকে হয় সেই রস খাচ্ছি, অনেক স্বাদ। এভাবে স্বাভাবিক আগুনের তাপে প্রায় 1 ঘন্টা জাল দিতে হবে। গরম গুড় এভাবে ঘষে ঘষে বীজ মারতে হয়। বীজ মারার এক পর্যায়ে ঘর্ষণের স্থানটি সাদা হতে থাকে, যা তরল গুড়ের সাথে বারবার মিশিয়ে দিতে হয়। এই যে কনকনে শীতের মধ্যে গরম গুড় খাওয়ার একটা অভিজ্ঞতা হবে। কি যে সুন্দর, এটা আসলে না খাইলে বোঝার উপায় নাই। স্নিগ্ধতা ছড়িয়ে ভোরের আকাশ স্বাগত জানাচ্ছে নতুন দিনে। শীতের আড়মোড়া ভেঙে তখনও জাগেনি সূর্যের আলো। শিশিরের বিন্দু কণা আর কুয়াশার মৃদু স্পর্শ যেন জানান দিচ্ছে শীতের তীব্রতা। সামনে যতই যাচ্ছি ভোরের পাখির কলকাকলি আমাকে অন্যরকম অনুভূতি যোগাচ্ছে। রাস্তার দুধারের এসব খেজুর গাছ যেন চুল ছেড়ে দাঁড়িয়ে আছে আপন উঠানে। শীতকে আলিঙ্গন করে যারা ঝরিয়ে চলেছে ঐতিহ্যের ফোঁটা ফোঁটা রস, যা সংগ্রহে ভোর থেকে ব্যস্ততা বাড়ে বাংলার গাছিদের। রাস্তার পাশে এখানে একটি খেজুর বাগান রয়েছে, যেখানে একজন গাছি গাছ থেকে রস সংগ্রহ করছেন। ডিসেম্বরের শেষের দিকে যখন এই ভিডিও ধারণ করছি তখন তিনি এ মৌসুমের প্রথম রস সংগ্রহ করছেন। এজন্য পরিমাণে অনেক কম রস জমা পড়েছে তার ভাঁড়গুলোতে। শীতের তীব্রতার সাথে সাথে গাছ থেকে রস সংগ্রহের সময় যত বাড়বে রসের পরিমাণও ততই বৃদ্ধি পাবে। বন্ধুরা, রস সংগ্রহের জন্য আগের দিন কিভাবে গাছ কাটা হয় এবং গাছিরা কিভাবে ভাঁড় পেতে রাখেন তা নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, দেখার অনুরোধ রইল। যেহেতু ভোরেই রস সংগ্রহের কাজ সেরে নিতে হয়, তাই রস সংগ্রহের এই চিত্র যশোর জেলার নিত্য নৈমিত্তিক। আগে গাছ তুলতে হতাম, এতদিন পুরো রস গাছ তোলা হচ্ছে আর কি কয়েকদিন আগে। এনে পানি ছিল, এইখানেও পানি ছিল। আল্লাহ এনে ওই দাঁড়াইছেন ফিরাই এই কচু গাছ, মানে রাস্তার কিনার পর্যন্ত। মূলত আমি একটি খেজুরের বাগানে আছি। এখানে একজন গাছি তিনি খেজুরের রস সংগ্রহ করছেন। এই চারপাশে খেজুর গাছ। কালকে 11টার দিকে উনি খেজুরের এই যে মানে ভাঁড় পাতানো বলে সেটি করেছিলেন। এখন ভোরবেলা তো ফজরের নামাজের পরে উনি খেজুরের রস সংগ্রহ করছেন। খেজুর বাগানে কিন্তু ছোট ছোট গাছও দেখতে পাচ্ছি, একবারে ছোট ছোট, যেগুলো কাটা হয়নি, মানে উপযুক্ত বয়সে পরিণত হয়নি। বন্ধুরা, ইছানুর গাছির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যিনি দেশের সর্বকনিষ্ঠ গাছি। আমার চ্যানেলে তার গাছ কাটা নিয়ে একটি ভিডিও রয়েছে, দেখার অনুরোধ রইল। ইছানুর গাছিও আজ রস সংগ্রহ করছেন। 25 থেকে 30টি গাছের রস সংগ্রহ করবেন তিনি। এখনো শীত পুরোপুরি না আসায় তার গাছেও রস কম জমা হয়েছে। এরকম কম হওয়ার কারণ কি? এত কম হয় এখন মনে করেন একটু কম হবে, আর মনে করেন 10-12 দিন পরে রস ফুলদমে চলে আসবে। বুঝতে এটার কারণ কি? এটা মনে করেন এখনো কাঠ শক্ত হয়নি, এবার কাঠ যখন শক্ত হবে তখন রস চলে আসবে। সেই সময় প্রতি গাছে রস হলে রস বেশি হবে। কাঠ শক্ত বলতে ওই যে ওইখানে যেটা ওই যে যে কাঠ, ওই যে আপনার যে কাঠ কাটিতে মনে করেন রস বের করতে, ওই কাঠ নরম, বুঝতে পারছেন? ওই কাঠ যত মনে করেন জো হবে সেত রস বেশি হবে। বিগত বছরগুলোতে 200টিরও বেশি খেজুর গাছ থাকলেও এবার ইছানুরের রয়েছে 150টি। প্রায় প্রতিদিনই 25 থেকে 30টি গাছের রস সংগ্রহ করেন তিনি। তাই একজন সহকারীও রেখেছেন, নাম তার রবি। খুদে এই সহকারী গাছে ওঠার কাজে বেশ পারদর্শী। ঝুঁকিপূর্ণ হলেও খুব সহজেই গাছে ওঠে সে। শিশির ভেজা পা, একই সাথে ভেজা গাছ, তবুও কি সাহসিকতার সাথে গাছে উঠছে আর নামছে, দেখে আমার গা শিউরে উঠছে।
গাছ কাটার কৌশল আর রস সংগ্রহের কৌশলের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। গাছ কাটার সময় নিরাপত্তার জন্য দড়ার ব্যবহার করা হলেও সকালে রস সংগ্রহের সময় কিন্তু সেটি ব্যবহার করা হয় না। কত ঝুঁকির মধ্য দিয়ে রস সংগ্রহ করেন গাছিরা তা নিজ চোখে পরখ না করলে বিশ্বাস হতো না। রস সংগ্রহের পর এবার বাড়ি নেয়ার সময় হয়েছে। এই রস যেটা প্রথম কাটার পরে যে পরদিন যেটা তোলা হয় সেটি কিন্তু খাওয়ার জন্য, মানে যদি কেউ খেতে চান সেক্ষেত্রে এই শুরুর দিনেরটা খেতে হবে, নাহলে পরের দিন যেটা ওই যে ভাড় পেতে রেখে আসছে এটা কিন্তু ঘোলা হয়, এটা কিন্তু খাওয়া যায় না। এদিকে বাগানের এই গাছিরও রস সংগ্রহ শেষ পর্যায়ে। এই বাগানে 30টিরও বেশি গাছ রয়েছে, তবে তিনি প্রথম দিনে অল্প কিছু গাছ কেটেছিলেন। গাছ থেকে সংগৃহীত অল্প অল্প রস তিনি একসাথে করছেন। এগুলোকে মূলত স্থানীয় ভাষায় নিজেল রস বলা হয়ে থাকে, অর্থাৎ কাঁচা খাওয়ার জন্য যে রস উপযোগী হয়ে থাকে তাকে নিজেল রস বলা হয়। বিভিন্ন গাছ থেকে সংগৃহীত রস একত্রে 3 ভাড়ে পূর্ণ হয়েছে, অর্থাৎ 3 খান রস হয়েছে। এবার তিনি এগুলো বাড়ি নিয়ে যাবেন, এরপর আগুনে জ্বালিয়ে তা থেকে গুড় তৈরি করবেন। আচ্ছা, এই যেটাতে তুলছেন এটাকে কি বলে? এটি হচ্ছে কেউ অনেক জায়গায় ঠিনি বলে, অনেক জায়গায় বাড়, আমাকে বাড় বলে। না, এই যেটাতে বাঁধা এটা বাঘ, কাঁধে নিলেন যেটা বাঘ 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 বলে। আচ্ছা, এই বাদ বাকি ভাড়গুলো নেবেন না? এইগুলো এই জায়গায় আবার দেবো, আচ্ছা, দিয়ে আবার পুড়া দেবো, দিয়ে আবার আচ্ছা। এখানে কটা গাছ আজকে এরা কাটতে হবে। আজকেই? আচ্ছা, এগুলো নিয়ে এখন চলে যাবেন? হ্যাঁ, এগুলো নিচে দিয়ে। নিয়ে পরে জাল দিয়ে গুড় বানাবেন? হ্যাঁ। এই 3টা রসে 3টা ভাড়ে এই কতটুকু গুড় হবে? যদি পাটালি বানান যায় তাহলে হবে না 1.5 কেজি পাটালি হবে। আচ্ছা, 1.5 কেজি হবে। আর গুড় বানালি 2 কেজি। বন্ধুরা, এই যে একজন গাছির সাথে যাচ্ছি, সকালবেলায় রস পেড়ে উনি কাঁধে করে বাঁকে করে নিয়ে যাচ্ছেন এই গাছ থেকে একবারে তাজা রস। এই যশোরের রসের যে একটা চাহিদা আছে, ঐতিহ্য আছে, সেটি কিন্তু না খেলে বোঝা যাবে না। এই যে সকালবেলা শীতের সকালে কনকনে শীতের ভিতরে গাছিরা কষ্ট করে রস পাড়েন, সেই রস থেকে পরবর্তীতে জাল দিয়ে গুড় তৈরি করেন, সেটি তাদের অনেকটা মৌসুমি আয়ের উৎস। সেটি কিন্তু তারা বেশ কষ্ট করেই সংগ্রহ করেন, কষ্ট করেই তৈরি করেন, এবং এটা যে ঐতিহ্য সেটি কিন্তু এই এলাকাতে না আসলে বোঝা যাবে না। কারণ রাস্তার 2 পাশ দিয়ে কিন্তু অনেক খেজুর গাছ দেখেছি। আমরা একটা বাগানে ছিলাম, সে বাগানে 30টা মতো খেজুর গাছ রয়েছে এবং 30টা থেকে কমপক্ষে 15-16টা রস হয় প্রতিদিন। এখন যেহেতু শুরুর দিকে শীত এখনও জেঁকে বসেনি, কনকনে শীত এখনও আসেনি, ফলে এখনও কিন্তু সেইভাবে রস হচ্ছে না। তবেও আজকে 3 কান রস হয়েছে, অর্থাৎ 3 ভাড়। এভাবে সকাল 7টা থেকে 7:30টার মধ্যে গাছিরা রস সংগ্রহের কাজ শেষ করে থাকেন। শিশির ভেজা ঘাস মাঠ পেরিয়ে সূর্যের আলো গায়ে মেখে রস সংগ্রহ করেন গাছিরা। এভাবে বাঁকে করে ভাড় ঝুলিয়ে কাঁধে রস নিয়ে বাড়িতে যান তারা। জ্বালানোর স্থান, চুলা, পাত্র সবই আগেই প্রস্তুত করে রাখেন বাড়ির মহিলারা। ইছানুরের বাড়িতে অনেকগুলো ভাড় পড়ে থাকতে দেখলাম। এগুলো গাছে পাতানোর জন্য আজই প্রস্তুত করা হবে। দেখেন চকচক করতেছে, আয়নার বোতলের ভিতরে দেখেন এখন চকচক করতেছে, এর ভিতর কোনো ময়লা নেই। এই ময়লা আমি রাখিনি, মানুষ যা খাবে তা ওয়াকের দুঃখে খাওয়ান যাবে মানুষের। প্রথমে কিভাবে কি করতে হয়? যে ওর সময় মনে করেন ধোয়ার সময় আছে, মনে করেন ওই সবরা দিয়ে ডলতে হয়, ওর ভিতরে যত পর্যন্ত ময়লা থাকে সেত পর্যন্ত মনে করেন পরিষ্কার করতে হয়। পরিষ্কার করা হয়ে গেলে মনে করেন উপড় করে তারপরে মনে করেন ওই ভালটা আছে পুড়াতে হয়, পল দিয়ে পুড়াই এবার গাছে ভরতে হয়। এখন রস জ্বালাতে হবে, তবে তার আগে যশোরের ঐতিহ্যবাহী খেজুরের কাঁচা রসের স্বাদ নিতে চায়, তাও আবার সর্বকনিষ্ঠ গাছি ইছানুরের গাছের রস। অনেক মিষ্টি তো, বিশাল মিষ্টি রস। এখন আমার রস বর্তমানে মিষ্টি, আমার মেলা আগে গাছ তোলা তো, অনেক মিষ্টি। যশোরের বিখ্যাত রস, কালারটা অনেক সুন্দর। আরো কালার হবে আস্তে আস্তে, লাল হয়ে যাবে। মানে যশোরের বিখ্যাত রস থেকে বিখ্যাত গুড় হয়। সেই যে মানে দেশের বাইরেও যে গুড় যায়, সেই গুড় যে রস থেকে হয় সেই রস খাচ্ছি, অনেক স্বাদ। মানে না খেলে আসলে বোঝা যাবে না।
সত্যি অসাধারণ। সুন্দর স্নিগ্ধ সকালে খেজুরের তাজা রস খাওয়ার মাঝে লুকিয়ে আছে অন্যরকম এক তৃপ্তি। রসের সাথে অনেকেই বিভিন্ন ধরনের মুখরোচক খাবার দিয়ে খেয়ে থাকেন, তবে রসের সাথে মুড়ি ছাড়া অন্য কিছুর যেন নেই জুড়ি। রস জাল দেওয়ার জন্য চুলা প্রস্তুত। যশোর অঞ্চলে রস জ্বালানোর এই চুলাকে বাইন বলা হয়, আর যে পাত্রে জ্বালানো হয় তাকে খোলা বা তাবাল বলা হয়। তাজা রস এভাবে ছেঁকে খোলায় ঢালতে হয়, এরপর জাল দেওয়ার পালা। রস জ্বালানোর ক্ষেত্রে জ্বালানি হিসেবে খেজুরের পাতা কিংবা খড়কুটা প্রধান উপাদান হিসেবে কাজ করে। খেজুরের খাঁটি এই রস থেকে তৈরি হবে যশোরের ঐতিহ্যবাহী বীজ মারা গুড়, যা হাজারি গুড়কেও হার মানায়। এভাবে স্বাভাবিক আগুনের তাপে প্রায় 1 ঘন্টা জাল দিতে হবে। চারকোনা আকৃতির এই চুলার আকার নির্ভর করে খোলার উপর। খোলা যত বড় হবে চুলার আকার তত বড় করতে হয়, আর খোলার আকার নির্ভর করে রসের পরিমাণের উপর। রসের পরিমাণ যদি বেশি হয় তাহলে বড় আকৃতির খোলা নিতে হয়। এসব চুলা সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করে থাকেন বাড়ির গৃহিণীরা। তুমি কি করো? হ্যাঁ, কি শাক করতে পারো? গ্রামে ছোট ছোট বাচ্চারাও গৃহস্থালী কাজে সহযোগিতা করে থাকেন। এদিকে প্রায় আধা ঘন্টা জ্বালানোর পর রসে এক ধরনের ফেনা উঠেছে, যেটাকে স্থানীয় ভাষায় মহলো বলা হয়। জ্বালানোর এক পর্যায়ে রসে যখন মহলো ওঠে তখন বুঝতে হবে গুড় হতে আর বেশি দেরি নেই। মহলো ওড়ং দিয়ে ফেলে দিতে হয়, এরপর খোলার চারপাশ ভালোভাবে মুছে নিতে হয়, কারণ রস ছেঁকে দেওয়ার পরেও যেসব ময়লা রসের মধ্যে থেকে যায় সেগুলো রসের উপরে ভেসে ওঠে। এগুলো ফেলে দিলে রসের সেসব ময়লা দূর হয়ে যায়, ফলে রস যেমন পরিষ্কার হয়ে যায়, এর থেকে তৈরি গুড় আরো পরিষ্কার হয়। মহলো ওঠার কিছুক্ষণ পরই রস তাতে পরিণত হয়। রস যখন হালকা লালচে বর্ণের হয় তখন এটাকে স্থানীয় ভাষায় তাঁত রস বলা হয়। বন্ধুরা, গ্রাম বাংলার ঐতিহ্য রসে ভেজানো পিঠার কথা নিশ্চয়ই জানেন। যশোর অঞ্চলে রসে ভেজানো পিঠার বেশ কদর রয়েছে। মূলত কাঁচা রস জ্বালিয়ে তাঁতে পরিণত করে তারপর গরম গরম চিতই পিঠা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলে এর স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। শীতের স্নিগ্ধ সকালে সারা রাত রসে ভেজানো চিতই পিঠা খাওয়ার মধ্যে অন্যরকম তৃপ্তি রয়েছে। চিতই পিঠা রসে ভেজানো, সারা রাত ধরে ভিজছে, এখন এই যে খাচ্ছি। স্নিগ্ধ সকালে উঠানে বসে এই যে পিঠা খাওয়ার একটা ঐতিহ্য, সেটা কিন্তু যশোর এলাকায় না আসলে বোঝা যাবে না। যশোরের যে বিখ্যাত রস, খেজুরের রস, সেই রসে ভেজানো, এবং এই দেখেন নারকেল, এটা কিন্তু পুরোটা নারকেল। এই যে চিতই পিঠা, এই চিতই পিঠার ভিতরে কিন্তু নারকেল দিয়ে বানানো। ঢাকায় যেটা আমরা খাই এটা কিন্তু কোনো নারকেল নাই, কোনো নারকেল না। নারকেল দিলে কিন্তু একটা স্বাদ বেড়ে যায়, এবং সেই স্বাদ সহ সেই চিতই পিঠায় নারকেল সহ যদি ভিজানো হয় খেজুরের রসে, তাহলে কিন্তু সেই স্বাদটা অনন্য পর্যায়ে পৌঁছায়। অসাধারণ, দারুণ। এটা কি করতেছেন? হ্যাঁ, এই যে তোয়ালে দানা হয়ে গেছে তাই উঠাচ্ছি। তা উঠতেছে না? না, মানে এত দানা হয়েছে? মানে এটা এত দানা হয় কিভাবে, একটু আপনি কোন তো। এটা মনে করেন এখন গেছে নতুন যে মনে করেন রসটা তৈরি হচ্ছে, তো তা মনে করেন এই যে রসে আপনার মনে করেন বীজ যদি নাও মারেন, তাও মনে করেন ওই যে তুলি দানা হয়ে যাবে। এখন মনে করেন বর্তমানে প্রথম, আর যখন মনে করেন ওই যে বয়স হয়ে গেলে ওইটা মনে করেন বীজ পড়া লাগে। আর এই নতুন মনে করেন এই গুড়ি আঠা থাকে খুব, আর একটু কড়া করে লাভালে মনে করেন এমনি ছুঁই দিলে এখন এই আউনকে রেতে মনে করেন হয়ে যাবে দানা। এই জন্য এই দানা ভাঙার জন্য এই গরম রস দিলেন, তাও ভাঙতেছে না? না, তাও ভাঙতেছে না, এত শক্ত হয়ে গেছে। এত শক্ত হয়ে গেছে। 2 দিন রাখা ছিল, মানে 2 দিন এমনি রাখা, ওই ইয়ে টিয়ে করা না, বীজ টিজ মারা না?
এমনি জাল দিয়ে রেখে দেওয়া এরকম দানা হয়ে গেছে। এগুলোর কি দানা বলে? এটা আছে মিস্ত্রি দানা, আর এইবারকে যেটা বীজ মারি যেটা করবেন ওইটা আছে আপনার কুচি দানা হয়। তো ভেজাল দিলে কি কি দেয়? ওর মধ্যে একটা রং দেই, খাবার সোটা দেই, অথবা চিনি দেই। ওটাই আছে মনে করেন চিনি দেই বেশি, আর আমরা কোনো ভেজাল দিই না। যেরকম দিই আল্লাহর মতো আমরা নির্ভেজাল জিনিস। ওই যে ফিটকিরি মিটকিরি দেয় নাকি? ফিটকিরিও দেয় ওই গুড় সাদা করার জন্য। আর আপনি দাঁড়ান দেই না, আমি গুড় সাদা করে দেবো, আমার কিছু লাগে না। দাঁতরস যখন হলুদ বর্ণের হয়ে যাবে তখন বুঝতে হবে গুড় হতে আর দেরি নেই। ধীরে ধীরে হলুদ রং যত তীব্র হবে আর তরলের ঘনত্ব যত বাড়বে, রস ততই গুড়ে পরিণত হবে। শেষের দিকে এসে খুব সতর্কতার সাথে জাল দিতে হয়, বেখেয়ালি হওয়ার কোনো উপক্রম নেই। ওই যে আমরা গুড় গুড়ায় ফেলাই বাকি আমি জাল দিতে বানা করেছি, আর এক কুড়ু জাল দিতে সে গুড়, মানে জাল একটু এদিক সেদিক হলে আবার ঝামেলা হয়ে যায়। এদিক সেদিক করলে গুড় মনে করেন কালো হয়ে যাবে আর তিত করে লাগে গুড়, তখন আর ওই যে গুড়ের যে আসল স্বাদ তারপরে গুড়টা সব নষ্ট হয়ে যায়। ওই গুড় সব মানুষই দেওয়া যাবে না। এটা হয়েছে কি না হয়েছে কিভাবে বুঝতে হয় যে গুড় এখন নামাইতে হবে? এই ধরেন এই যে গোলটা ধরতেছি না, এইটা মনে করেন ওই একটুক্ষণ পরে যখন মনে করেন সুতো কাটি নিচে চলে যাবে, এখন মনে করেন এটা আছে উপযুক্ত বীজ মারার সময়, মানে ঘন হবে যখন। হ্যাঁ ঘন হবে যখন, তখন বীজ কাটতে হবে, বুঝতে এই যে সুতোর মতন ছাড়বে। এই গেছে লামা গেল, ওই যে গুড় ফুড়ি আসছে তারপর। এবার গুড় নামানোর সময় এসেছে। চুলা থেকে নামিয়ে ভালো করে কেখে নিয়ে বীজ মারার জন্য আরেকটি পাত্রে ঢেলে নিলেন। কেখে নেয়া খোলার অবশিষ্ট গুড় যেন বাচ্চাদের ক্ষণিকের আনন্দের খোরাক। একসময় আমিও এভাবে খোলা থেকে গুড় কেখে খেয়েছি, তাই সুযোগ পেয়ে আজও বসে গেলাম। আমরা তো ছোটবেলায় যে খেজুরের পাতা দিয়ে খাইতাম, এখন অনেক বছর পর, সেই প্রায় 20 বছর পরে মনে হয় এরকম করে খেলাম। অনেক মানে সেই শৈশবে ফিরে যাওয়ার মতো একটা অবস্থা। এবার বীজ মারার পালা। বীজ মারা গুড়ের কদর অন্যরকম, যার কাছে হার মানায় হাজারে গুড়ের স্বাদ। গরম গুড় এভাবে ঘষে ঘষে বীজ মারতে হয়। এভাবে কতক্ষণ এরকম করতে হয়? 10 মিনিট মতন করতে হবে। পাটালি বানাতে গেলে মনে করেন 2-3টি বীজ তুলে এটা সাদা করে দিলে হয়ে যাবে। একবারই করতে হয় এক জায়গায়? হ্যাঁ এক জায়গায় করতে হয়, করে এটা মিশিয়ে দিতে হয়। হ্যাঁ মিক্স করতে হবে। এবার বীজ মারলে মনে করেন যে শুকিয়ে যাবে, এবার পাটালির রূপ নেবে সব। পাটালি তো বানাচ্ছি না, বুঝেছেন, তাহলে এখন দানা গুড়। আচ্ছা, এই যে একই মনে করেন এই যে একটু শুকনো করলেই মনে করেন এই বীজ মারতে মারতে ওটা শুকিয়ে যাবে, ওইটা ঝরবে মনে করেন ওইটাই পাটালি হবে। আমরা তো এটা পাটালি বানাবো না, এটা বানাচ্ছে মনে করেন আমরা দানা। বীজ মারার এক পর্যায়ে ঘর্ষণের স্থানটি সাদা হতে থাকে, যা তরল গুড়ের সাথে বারবার মিশিয়ে দিতে হয়। কি সুন্দর একটা রং আছে গুড়ের। খাঁটি গুড়ের যে একটা আলাদা রকমের ঘ্রাণ আছে, রং আছে, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এই যে কালার আসছে, এই কালারটা দেখে যে কারো জিভে জল আসতে পারে যে আসলে যশোরের যে বিখ্যাত গুড় সেটি খেতে হলে তো অবশ্যই আপনাকে নক করতে হবে। আপনারা কিভাবে পাবে? আমার মোবাইল নাম্বারে নিলে হয়ে যাবে 09 90 74 52 55। কয়টা বীজ মারতে হবে? এই মনে করেন এবার আছে গুড়ের বীজ মারা হয়ে গেছে, বুঝতে পারছেন। এবার গুড়টা আছে সাদা করার জন্য আমি দিয়েছেন, আমি বলে কিছু দিন হবে এই গুড় মনে করেন বীজ মেরে আমি গুড় এবার সাদা করে ফেলাই দেবো। এবার আচ্ছা, এখন যে কালার আছে এই কালারটা পুরো সাদা হয়ে যাবে। সাদা হয়ে যাবে, এরম এরম গুড়ে এরম সাদা হয়ে যাবে, দানা গুড়ে দেখতে হবে। এই পন্থা ছাড়া অন্যরা যেভাবে করে কিভাবে করে? অন্যরা সাদা কিভাবে করে? অন্যরা সাদা দেই মনে করেন অতি চেনি দেই, খাবার সোটা দেই, আবার এক ধরনের আছে একটা বিষাক্ত একটা রং আছে, ওই রং দেই। আমি তো কিছু
হ্যাঁ, সেটা তো দেখলাম, যে আমরা শুরু থেকেই দেখলাম কোনো কিছুই নাই, একবারেই ন্যাচারাল। এই দেন, দেখছেন সর পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, মনে করেন যদি পাঠালি বানাতাম তাহলে মনে করেন এখন হয়ে যেত। মনে করেন আমাদের এই যে একটু গুলটা সাজা করতে মনে করেন আমাকে একটু কষ্ট হয়, কষ্ট হলেও মনে করেন আমরা জিনিসটা মানুষের ভালো দিই, বুঝলেন, আমরা ভেজাল দিই না কোনো জিনিস। একটা গুড় আছে না, হাজারি গুড় বলে অনেকে, এটারে কি গুড় বলে? এই যে বীজ মারার পরে এটারে কি গুড় বলে? এটার কোনো কোনো নাম আছে? এই যে গুড়ের, এটা দানা গুড় বলে। বীজ মারা গুড় এভাবে তরল গুড়ের মধ্যে মিশিয়ে দিলে ঠান্ডা হওয়ার সাথে সাথে এর ঘনত্ব বাড়তে থাকে। এরপর ঠান্ডা পাত্রে রেখে দিলে তা দানাদার হয়ে যাবে, এক পর্যায়ে ধীরে ধীরে পাটালিতে পরিণত হবে। বন্ধুরা, এভাবে তৈরি হয় যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়। যশোর অঞ্চলে বিভিন্ন ধরনের গুড় উৎপাদন হয়ে থাকে। স্থানীয় ভাষায় এগুলোকে ঝোলা গুড়, পাতলা গুড়, দানা গুড়, মিষ্টি দানা গুড়, ট্যাঙা গুড়, চিংড়ি গুড়, বীজ মারা গুড় ইত্যাদি বলা হয়ে থাকে। তবে সবচেয়ে বেশি চাহিদা বীজ মারা গুড়ের, যা হাজারি গুড়কেও হার মানায়। মানে যশোরের সেই বিখ্যাত খেজুরের গুড়, একবারে এই যে কনকনে শীত, শীতের মধ্যে গরম গুড় খাওয়ার একটা অভিজ্ঞতা হবে। এই যে কি যে সুন্দর, এটা আসলে না খাইলে বোঝার উপায় নাই। অমৃত। এবারে যশোরের গুড় যে আসলে কেন বিখ্যাত, এটা এরকম গুড় যে না খেয়েছে সে আসলে বুঝবে না। এত সুন্দর লাগতেছে দেখেন। এটা আবার বেশিক্ষণ রাখলে ঠান্ডায় এঁটে যাবে, খুব একটু গরম গরম আছে যেটা খাওয়া যায়। সুন্দর, সাধারণ। এই দেখেন এঁটে যাচ্ছে অলরেডি, দেখেন তো এঁটে যাচ্ছে। এই দেখেন এটা কিন্তু পড়ছে না, দারুণ। একেবারে প্রাকৃতিক উপায়ে বানানো এই বীজ মারা গুড়ের স্বাদ আমার জিহ্বায় যেন আজীবন লেগে থাকবে। কি দারুণ স্বাদ, তা না খেলে বোঝানো যাবে না। আপনারা নিতে চাইলে ডেসক্রিপশনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।